হ্যালো স্টুডেন্টস, আগে যে ভিডিও দিয়েছিলাম ক্লাস 9 এর পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টার 3 এর উপর, আজকে আমি তার সেকেন্ড পার্ট অর্থাৎ আগের দিনে আমি প্লবতা পর্যন্ত করেছিলাম, তো আজকে তার পর থেকে আমি করাচ্ছি। তো আজকে ফার্স্টেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পদার্থের ঘনত্ব। পদার্থের ঘনত্ব কাকে বলে? তাহলে কোয়েশ্চেন হলো পদার্থের ঘনত্ব কাকে বলে। উত্তর কি, যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে পদার্থের ঘনত্ব বলা হয়। কোনো পদার্থের একক আয়তনের ভর মানে কি? কোনো পদার্থের একক আয়তনের ভর মানে ধরে নাও একটি পদার্থ এটা একটা টেবিলের উপর রয়েছে। তা টেবিলের উপরও কতটা অঞ্চল দখল করে আছে? এই অঞ্চলটুকু দখল করে আছে। তাহলে এটা হলো ওর ক্ষেত্রফল, আর ওর একটা নির্দিষ্ট ভর আছে, অর্থাৎ ওর ভেতরে যে পরিমাণ পদার্থ আছে এটাকে ওর ভর বলে। এই ভর, ঠিক আছে, ভর ধরে নিলাম আছে ওর m, এই আয়তন হলো a, ঠিক আছে। তাহলে আমি যেটা করতে পারি যে ঘনত্ব মানে হলো একক আয়তনের ভর। তাহলে আমি যদি বলি যে a আয়তনে ভর হলো m, সুতরাং এক আয়তনে ভর হলো m/a। তাহলে ঘনত্ব কত হবে? ঘনত্ব হলো m/a, অর্থাৎ ঘনত্ব হলো ভর বাই আয়তন। তাহলে আমি কি বুঝলাম যে ঘনত্ব মানে হবে কি? ভর বাই আয়তন। এটা হলো সূত্র। লিখতে পারি ঘনত্ব সূত্র কি? ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। একইভাবে এককগুলো আমি নির্ণয় করতে পারি যে আমরা জানি এসআই পদ্ধতিতে, এসআইতে ভরের একক কি? কেজি বাই আয়তনের একক, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব অর্থাৎ ঘন কিউব, দৈর্ঘ্যে ঘনমূল, তাহলে হচ্ছে ঘন মিটার ধরতে পারি। তাহলে হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে ঘন মিটার। তাহলে আমি লিখতে পারি এটা কিভাবে? কেজি পার মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে লিখতে পারি এই ভরের একক কি? গ্রাম, আর আয়তনের একক, দৈর্ঘ্যের একক সেমি, আয়তনের একক সেমি কিউব। তাহলে এটা হবে গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। সিজিএস ও এসআই পদ্ধতিতে, তাহলে কোশ্চেনটা কি হবে? সিজিএস ও এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? নেক্সট যেটা আসছে যে ঘনত্বের মাত্রা। দেখো ঘনত্বের মাত্রা, মাত্রা কি হবে? ভরের মাত্রা, ভর বাই আয়তন যেহেতু, তাহলে আমি ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা। ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে জাস্ট ক্যাপিটাল এম, আর আয়তন হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে আয়তনের মাত্রা এল কিউব। তাহলে কত মাত্রা কত হবে? এম এল টু দি পাওয়ার -3। সূচকের নিয়ম, এটা উপরে উঠলে টু দি পাওয়ার -3 হবে। তো হয়ে গেল আমাদের এখানে যে ঘনত্ব। তাহলে প্রশ্ন কি হবে যে ঘনত্ব কাকে বলে, ঘনত্বের একক কি, সিজিএস ও এসআই উভয়, আর ঘনত্বের মাত্রা কি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। বলছে দেখো যে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। প্রশ্ন হবে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। উত্তরটা দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলা হয়। তাহলে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পদার্থের
ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি জলের ঘনত্ব সর্বাধিক, ঠিক আছে। তাহলে কি হলো যে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। দেখতেই পাচ্ছ কি একই রাশির দুটো কি ভাগফল, একই রাশির ভাগফল, অর্থাৎ এখানেও ঘনত্ব এখানেও ঘনত্ব। তাহলে এর কোনো একক কি, এর কোনো একক থাকবে না, কারণটা হচ্ছে একই সমজাতীয় রাশির অনুপাত যেহেতু বা ভাগফল যেহেতু, সেই কারণে এক্ষেত্রে কোনো একক থাকবে না। তাই আমাকে বলা হয় যে আপেক্ষিক গুরুত্ব এককহীন রাশি। এটাও একটা প্রশ্ন আসে যে আপেক্ষিক গুরুত্বকে এককহীন রাশি বলা হয় কেন। নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। দেখো ঘনত্ব অবশ্যই পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আর আপেক্ষিক গুরুত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পদার্থটি তার সময়তন জল অপেক্ষা কত গুণ ভারী সেটাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। আচ্ছা, ঘনত্বের একটি নির্দিষ্ট কি আছে, নির্দিষ্ট একক আছে, আমরা দেখিয়েছি আগের কোশ্চেনে, কিন্তু আপেক্ষিক ঘনত্বের কোনো নির্দিষ্ট একক নেই। ঘনত্বের নির্দিষ্ট মাত্রা আছে, আমি এখানে পড়ে দেখিয়েছিলাম যে ml⁻³ এবং আপেক্ষিক গুরুত্বের কোনো নির্দিষ্ট মাত্রা নেই। আচ্ছা দেখো এখানে বলেছে যে ঘনত্বের মান বিভিন্ন এককে বিভিন্ন হয়, দরকার নেই এই লাস্ট পয়েন্টের আমার দরকার নেই, ফার্স্ট 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে পৃষ্ঠটান কাকে বলে। পৃষ্ঠটানের পরিমাণ, দেখো পৃষ্ঠটান জিনিসটা হচ্ছে যে তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। পৃষ্ঠটান কাকে বলে, দেখো যে তরল ধরে নিলাম আমি এই পাত্রে কিছু পরিমাণ তরল রেখেছি, তরল যদি জলই রাখি দেখবে ওপর পৃষ্ঠটা এরকম একটা আকৃতি নেবে। যদি খুব সাবধানে আমি জলটা রাখি পাত্রটিকে না ভিজিয়ে, দেখবে যে ওপর পোর্শনটা কিছুটা এরকম একটা আকৃতি নেবে। এখানে জল আছে, জলের ওপর পৃষ্ঠটা এরকম একটা আকৃতি নিচ্ছে। বলছে তরলের মুক্ত পৃষ্ঠে, মানে যে পৃষ্ঠটা মুক্ত, পৃষ্ঠ মানে যেই তলটা কি মুক্ত বাতাসের সাথে, মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে একটি কাল্পনিক রেখা ধরে নিলাম। তাহলে মুক্ত পৃষ্ঠটা আমি উপর দিকে দেখি তাহলে এরকম দেখতে লাগবে গোল, যেহেতু পাত্রটি গোল। কি মুক্ত পৃষ্ঠের বলছে প্রতি একক দৈর্ঘ্যে, এটা একটি কাল্পনিক রেখা। এখানে বলেছে মুক্ত পৃষ্ঠের উপর যে কোনো একটি কাল্পনিক রেখা ধরে নিলাম এবি, বলছে যে এবি দৈর্ঘ্যের প্রতি ওই রেখার সঙ্গে লম্বভাবে, এই রেখাটার সঙ্গে লম্বভাবে বলছে তরলের পৃষ্ঠতলের স্পর্শক বরাবর, অর্থাৎ এই স্পর্শক বরাবর, এই স্পর্শক বরাবর যে টানটা কাজ করে, ঠিক আছে, উভয় পাশে যে টান কাজ করে সেই টানটাকে বলা হয় পৃষ্ঠটান। এই টানটার দরুনই কিন্তু এই পোর্শনটা কেমন এরকম হয়ে গেছে, টানটার দরুন দেখতে পাচ্ছ এই পোর্শনটা কি নিচের দিকে নেমে গেছে, তাকে বলে তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটানের একক কি হবে, দেখো তরলের পৃষ্ঠটানের একক হবে, আমি বুঝতে পারছি যে এটা একটি বল, তাহলে এটার একক হবে ডাইন পার সেমি, আর এসআই একক হবে নিউটন পার মিটার। ঠিক বলের যেমন একক ছিল, হ্যাঁ, বল বাই সময়, বল বাই দৈর্ঘ্য, সেই উপর বেস করে হচ্ছে। আচ্ছা, তো আমার যেটা পৃষ্ঠ টান হচ্ছে, তাহলে আমি কি বুঝলাম যে পৃষ্ঠ টান ইকুয়ালস টু বল বাই দৈর্ঘ্য। তাহলে এর মাত্রা কি হবে, বলের একক, বলের মাত্রা কি mlt⁻², আর দৈর্ঘ্যের মাত্রা
এল। তো এখানে এল আর এখানে এল কি হবে, কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে mt⁻²। এটাই হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি উদাহরণ, যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে পরীক্ষায় আসে, ছোট প্রশ্ন হিসাবেও আসে। তাহলে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হলো এখন পর্যন্ত, যে তরলের পৃষ্ঠ টান কাকে বলে, আর নেক্সট হচ্ছে পৃষ্ঠ টানের একক সিজিএস ও এসআই পদ্ধতিতে, আর পৃষ্ঠ টানের মাত্রা। নেক্সট আসছে পৃষ্ঠ টান সম্পর্কিত কয়েকটি উদাহরণ। দেখো ফার্স্ট যে উদাহরণটা আসছে যে জলের উপর হালকা কীটপতঙ্গ হেঁটে চলে যায়। লক্ষ্য করে দেখলে দেখা যাবে যেসব জায়গায় এদের পা জলের উপর পড়ে সেই স্থানগুলো জলের তল কিছুটা অবনমিত হয়। অবনমিত মানে কি, দেবে যায়। ঠিক আছে, অর্থাৎ জলের পৃষ্ঠ টান দেওয়ার রাবারের পর্দার মতো আচরণ করে। পৃষ্ঠ টানের জন্যই এটা সম্ভব হয়। মানে ঠিক কিরকম হয়, যে ওরা যেই জায়গায় পা ফেলছে, অর্থাৎ এখানে যেখানে পা ফেলছে সেই জায়গাগুলো কি হচ্ছে, সেই জায়গাগুলো নিচু হয়ে যাচ্ছে। ঠিক একটি পর্দার উপর দিয়ে যদি একটি মানুষ হেঁটে যায়, একটি পর্দা টান টান করে রাখা আছে, তার উপর দিয়ে যদি একটি মানুষ হেঁটে যায়, ঠিক যেরকম পরিস্থিতির অবস্থা হবে, যে মানুষ যদি খুব হালকা হয় মানুষটি কিন্তু পর্দায় পড়ে যাবে না, ও খুব কায়দা করে যদি প্র্যাকটিস থাকে তাহলে হেঁটে চলে গেল, কিন্তু পর্দার যেই জায়গায় ও পা রাখলো সেই জায়গায় কি হচ্ছে, একটা নিচের দিকে, মানে পর্দাটা নিচের দিকে দেবে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কেন পর্দাটা পুরোপুরি নিয়ে মানুষটি পড়ে যাচ্ছে না, তার কারণটা হচ্ছে পর্দাটা অবশ্যই চারিদিক থেকে কি বাঁধা। এই যে বাঁধা রয়েছে, অর্থাৎ ওই দিকগুলোতে কি টান কাজ করছে। এই পর্দার জায়গায় যদি জল থাকতো তাহলে সেক্ষেত্রে, বা কোনো তরল থাকতো সেক্ষেত্রে ওটাকে বলা হতো তাহলে পৃষ্ঠ টান, ওই টানটাকেই বলা হতো পৃষ্ঠ টান। তাহলে আমার প্রশ্ন আসতে পারে যে জলের উপর দিয়ে হালকা কীটপতঙ্গ বা মশা মাকড়রা কিভাবে হেঁটে চলতে পারে। নেক্সট কোশ্চেন আসবে যে জলের ফোঁটা গোলাকার হয় কেন। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জলের ফোঁটা গোলাকার হয় কেন। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, তার কারণ কোনো নির্দিষ্ট আয়তনে গোলাকার পৃষ্ঠের তলের ক্ষেত্রফল সর্বনিম্ন। আমরা জানি কি, যে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি, এটা গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। যদি এরকম হতো এর ক্ষেত্রফলটাও কি বেশি, কিন্তু গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রে ক্ষেত্রফলটা সর্বনিম্ন। তার কারণ এই দিকগুলোতে পৃষ্ঠ টান কাজ করে, এই দিকগুলোতে পৃষ্ঠ টান কাজ করে। তাই বলা হয় যে জলের ফোঁটা কি, জলের ফোঁটা গোলাকার হয়, বা বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। তার কারণটা কি, পৃষ্ঠ টানের কারণে। এটা ছোট প্রশ্ন হিসাবেও আসতে পারে বা বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, জলের ফোঁটা গোলাকার হয় কেন। জলের ওপর দাড়ি কাটার ব্লেডের ভাষণ এবং তার ব্যাখ্যা। এটা তোমরা পড়ে রাখতে পারো বা রিডিং দিয়ে রাখতে পারো, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। যে দাড়ি কাটার ব্লেড জলের ভাষার সময় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ব্লেডের নিচের জলতলটি সামান্য নেমে যায়। অর্থাৎ ব্লেডটা যেই জলতলের উপর রয়েছে, এটা যদি ব্লেড হয় সেটা যেই জলতলের উপর রয়েছে সেই জলতলটা সামান্য ডেবে যায়। ঠিক যেরকম আমি বললাম যে একটি টান টান করা পর্দার উপর যদি আমি একটি ভারী বস্তুকে যদি রাখি, ঠিক ওই পোর্শনটা কি হবে, ডেবে যাবে, কিন্তু পুরোপুরি পর্দাটা ছিঁড়ে পড়ে যাবে না। তার কারণটা হচ্ছে চারিদিক থেকে কি পর্দাটাকে টান টান করে বাঁধা রয়েছে, এই টানটার জন্য ছিঁড়ে যাচ্ছে না। এই টানটাকেই বলা হয় পৃষ্ঠ টান তরলের ক্ষেত্রে। জলের ওপর এক ফোঁটা তেল ফেললে তা জলের ওপর ছড়িয়ে পড়ে, কারণ কি। দেখো জলের উপর যদি আমরা জানি এক ফোঁটা তেল ফেললে তেল কিন্তু জলের সাথে মিশে যায় না, কি হয়, তেলটা জলের চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ আমরা জানি তেল অপেক্ষা জলের পৃষ্ঠটান বেশি। তেল অপেক্ষা যেহেতু জলের পৃষ্ঠটান বেশি, তাই টানের ফলে তেল জলের উপর ছড়িয়ে পড়ে। দেখো যে আমরা জানি তেল অপেক্ষা জলের পৃষ্ঠটান বেশি, তেল অপেক্ষা যেহেতু জলের পৃষ্ঠটান বেশি, তাই আমি যদি এই জলের মধ্যে আমি যদি এক ফোঁটা তেল ফেলি, ওকে চারিদিক থেকে কি করবে, জলের পৃষ্ঠটান ওকে চারিদিক থেকে টানবে।
ফলে ও কি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাবে, এই কারণেই হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলো ভাবে জলের উপর নড়াচড়া করে। এটাও খুব সিম্পল। দেখো, এক টুকরো কর্পূর আমি যদি জলের মধ্যে ফেলি, কর্পূর প্রচন্ড কি হয়, হালকা হয়। আমি যদি এক টুকরো কর্পূর ফেলি, তাহলে একবার জলের পৃষ্ঠটানে দরুন একবার ও এড়িয়ে গেল, তারপর আর একবার জলের পৃষ্ঠটানে দরুন ও আবার এড়িয়ে গেল, আর একবার জলের পৃষ্ঠটানে দরুন ও একবার এড়িয়ে গেল, একবার জলের পৃষ্ঠটানে দরুন একবার এড়িয়ে গেল। তাহলে ও কি এলোমেলো ভাবে ঘুরতে লাগলো। অর্থাৎ এগুলো কিসের কারণে হয়, বিভিন্ন দিকে জলের পৃষ্ঠটানের কারণে হয়। প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রের ঢেউকে শান্ত করতে নাবিকরা সমুদ্রের জলের উপর তেল ঢেলে দিত। এর কারণ কি, এটা করলে কি হতো? দেখো, তেল অপেক্ষা বা তৈলাক্ত পদার্থ অপেক্ষা একটু আগে শুনেছ যে জলের পৃষ্ঠটান বেশি। বাতাসের উন্মুখ তেলে অগ্রসর হলে ঢেউয়ের সামনের দিকে পৃষ্ঠটান কমে যায়, ফলে পিছন দিকে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি হয়। পিছনের এই পৃষ্ঠটান ঢেউ খুব বেশি উঁচু হতে পারে না, ফলে বাধা দেয়। ঢেউয়ের একটা বিষয় আছে, যদি তোমরা সমুদ্রে গিয়ে থাকো তাহলে দেখতে পাবে যে সমুদ্রে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ঢেউটা একবার আসে এবং ঢেউটা যখন যায় তখন কি হয়, যে তলদেশের যে জল সেটা কিন্তু পিছন দিকে প্রচন্ড দ্রুত গতিতে সরে যায়, আবার ঢেউটা আছড়ে পড়ে। এই প্রসেসটা রিপিট হতে থাকে বারবার। তো এই যে জিনিসটা রিপিট হচ্ছে, আমি যদি ওখানে তেল ফেলে দেওয়া হয় প্রচুর পরিমাণে, অবভিয়াসলি যদি তেল ফেলে দেওয়া হয় তাহলে কি হবে, ওপরের পৃষ্ঠটান কি হবে, ওপরের পৃষ্ঠটানটা কমে যাবে, কিন্তু নিচের পৃষ্ঠটান বেশি থাকবে। নিচের পৃষ্ঠটান বেশি থাকলেও ঢেউটা যেহেতু উপরের পৃষ্ঠটান কম, ফলে সেই লেভেলে কিন্তু বড় ঢেউ হতে পারবে না। তাহলে বুঝলে? তাহলে এখান থেকে প্রশ্নগুলো, যে আমার যেটা প্রশ্ন আসবে যে জলের ফোঁটা গোলাকার হয় কেন, জলের উপর এক ফোঁটা তেল ফেললে তা জলের উপর ছড়িয়ে পড়ে কেন, নেক্সট হচ্ছে এক টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলো ভাবে জলের উপর নড়াচড়া করে কেন, আর প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রের ঢেউকে শান্ত করতে সমুদ্রের নাবিকরা কি ব্যবস্থা করত এবং কেন করত। এবার নেক্সট আসছে যে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব সৃষ্টিকারী বিষয় সমূহ। তরলের পৃষ্ঠটানের উপর কি কি বিষয় প্রভাব ফেলে? ফার্স্ট যে বিষয়টা প্রভাব ফেলছে এখন বর্তমানকালে সেটা হচ্ছে দূষণ। দূষণের ফলে তরলের পৃষ্ঠটান কি হচ্ছে, কমে যায়। যে জানো যে একটাকে বললাম যে কি তেল যদি আমি জলের মধ্যে ফেলে দিই তাহলে তরলের পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান কি হবে, কমে যাবে। ফলে বিভিন্ন জলাশয়ে যে চর্বি জাতীয় পদার্থ আমরা ফেলি বজ্র হিসাবে, সেগুলো কি হয় যে তরলের পৃষ্ঠটানটাকে, অর্থাৎ ওই পুকুর বা জলাশয়ের পৃষ্ঠটানটাকে কি করে, কমিয়ে দেয়। নেক্সট আসছে যেটা যে দ্রবীভূত বস্তুর উপস্থিতি। দ্রবীভূত বস্তু মানে হচ্ছে যেটা জলের মধ্যে গুলে যায়। যেরকম তরলের জৈব অজৈব বস্তু দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান কি হবে, বৃদ্ধি পায়, কিন্তু জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন সাধারণ লবণ গোলা জলের পৃষ্ঠটান কি হবে, বৃদ্ধি বা বিশুদ্ধ জলের তুলনায় বেড়ে যাবে, কিন্তু সাবান গোলা জলে পৃষ্ঠটান কি হবে, কমে যাবে। তাহলে আমি যেটা বলতে পারি যে যদি অজৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে তরলের পৃষ্ঠটান বেড়ে যাবে। যেরকম অজৈব বস্তু যেরকম টাইপের, ধরো নুন, যেখানে এখানে বলেছে যে নুন যদি কি থাকে, গুলে যায়, জলের মধ্যে যদি গুলে যায় তাহলে ওর পৃষ্ঠটান বেড়ে যাবে। কারণ আমরা এখান থেকে একটা খুব ন্যাচারাল উদাহরণ আমি বলতে পারি, যেটা হচ্ছে পুকুরের জলের পৃষ্ঠটান থেকে কি কিসের জলের পৃষ্ঠটান বেশি, যে সমুদ্রের জলের পৃষ্ঠটান বেশি। সমুদ্রের জলের পৃষ্ঠটান এই কারণেই বেশি কারণ সমুদ্রের জলের মধ্যে কি থাকে, নুন জাতীয় অর্থাৎ অজৈব পদার্থ বেশি পরিমাণে থাকে। আবার একই সাথে সাথে যদি কোনো জলে, ধরো যে একটা পুকুরের জল রয়েছে, একটা পুকুর পরিষ্কার রয়েছে এবং অপর পুকুরে প্রচুর পরিমাণে আবর্জনা ফেলা হয়, গৃহস্থলীর আবর্জনা ফেলা হয়, জৈব পদার্থ ফেলা হয়, বিভিন্ন তৈল জাতীয় চর্বি জাতীয় পদার্থ ফেলা হয়, ফলে ওই পুকুরের কিন্তু পৃষ্ঠটান কি হবে, কমে যাবে।
অর্থাৎ অজৈব পদার্থ যে পুকুরে যেই জলাশয়ের জলে বেশি মিশ্রিত থাকবে তার কি হবে, যে পৃষ্ঠটান কমে যাবে। নেক্সট আসছে তরলের তাপমাত্রা। তরলের উষ্ণতা সাধারণত তরলের পৃষ্ঠটান কমে। তরলের উষ্ণতা যদি বাড়ে তাহলে আমাদের এখন জানি যে বিশ্বে কি বিশ্ব উষ্ণায়ন চলছে, ঠিক আছে। তাহলে কি হবে, প্রত্যেকটা জলাশয়ের জলের কি হচ্ছে, যে উষ্ণতা বাড়ছে। উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, যে তরলের পৃষ্ঠটান ক্রমাগত কি হতে থাকবে, কমতে থাকবে। তার কারণ কি, অণুগুলির মধ্যে গড় দূরত্ব বাড়তে থাকে এবং সংশক্তি বল কমে। আমরা জানি যে কোনো তরলে যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে অণুগুলো ওদের মধ্যেকার গতিশক্তি কি হয়, যে বেড়ে যায়। ওদের মধ্যে গতিশক্তি বাড়লে কি হবে, ওরা বেশি পরিমাণে ওরা পরস্পরের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং পরস্পরের মধ্যে সংঘর্ষ করে দূরত্ব বাড়িয়ে দেয়। এই যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ফলে ওদের মধ্যে কি হচ্ছে, সংশক্তি বল কি হচ্ছে, ওদের মধ্যেকার যে বলটা, তাহলে কি হচ্ছে, সেই বলটা কমে যাচ্ছে। এটা নর্মাল না, আমাদের দুটো মানুষের মধ্যে দূরত্ব বেড়ে যায় তাহলে ওদের মধ্যে যে টানটা আছে, যে বলটা আছে, সেই বলটা কি হবে, সেই বলটা কি কমে যাবে। সেরকমই একই বিষয় হয়, ফলে পৃষ্ঠটানও কি হয়, পৃষ্ঠটান কমে যায়। যদি সংশক্তি বল কমে যায়, পরস্পরের মধ্যে যদি বল কমে যায় তাহলে পৃষ্ঠটানও কমে যায়। ফলে পরীক্ষা করে দেখা গেছে যে এক বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান প্রায় থাকে না। এভাবে বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার তাপমাত্রায় গেলে কি হবে, পৃষ্ঠটান তখন জিরোতে পৌঁছে যাবে। সেই পার্টিকুলার তাপমাত্রাটাকে বলা হয় তরলের সংকট তাপমাত্রা। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোনো তরলের সংকট তাপমাত্রা বলতে কি বোঝো। কি হবে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলের পৃষ্ঠটান শূন্যতে পৌঁছায়, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান থাকে না, তাকে বলা হয় সংকট তাপমাত্রা। নেক্সট আসছে জলীয় বাষ্প। জলের উপর শুষ্ক বায়ু থাকলে পৃষ্ঠটানের মান সাধারণ তাপমাত্রায় কত থাকে, 72 ডাইন পার সেমি স্কয়ার। কিন্তু একই উষ্ণতায় জলের বাষ্পের সংস্পর্শে পৃষ্ঠটানের মান কি, তাহলে আমি বলতে পারি যে শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটানের মান কি হবে, কমে যাবে। ওপরে যদি হিউমিডিটি বেশি থাকে জলের উপরিতলে তাহলে তাহলে পৃষ্ঠটানের মান কি হবে, কমে যাবে। তাহলে এটাও একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে তড়িতাহিতকরণ। তরলের পৃষ্ঠ তড়িৎগ্রস্ত হলে তার পৃষ্ঠটানের মান হ্রাস পায়। যদি ওপর পৃষ্ঠটা তড়িৎগ্রস্ত হয় তাহলে পৃষ্ঠটানের মান কি হবে, হ্রাস পাবে। তার কারণটা যদি তড়িৎগ্রস্ত হয়, যে জলের মধ্যে যে অশুদ্ধি কণাগুলো আছে সেই কণাগুলো কি করবে, ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করতে শুরু করবে। ফলে তাদের মধ্যে ডিসটেন্স সৃষ্টি হবে এবং আন্তঃআণবিক বল বা সংশক্তি বল কি হবে, কমে যাবে। এই কারণে পৃষ্ঠটানের মান কমে যাবে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের উপর বিভিন্ন বাহ্যিক প্রভাব বা কি প্রভাব বা কি বিষয়ের উপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে, এই কোশ্চেন। এন্ড নেক্সট আরেকটা যেটা কোশ্চেন আসে যে সংকট তাপমাত্রা কাকে বলে। নেক্সট যেটা আসছে যে সংশক্তি ও আসঞ্জন বল। আচ্ছা, যেটা একটু আগে বললাম সংশক্তি বল, একই পদার্থের দুটি সমধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সংশক্তি বল বলে। মানে ধরে নাও যে আমরা নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা জানি যে পৃথিবীর উপর অবস্থিত প্রত্যেকটা বস্তু পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। তাহলে আমি এখানে বলতে পারি যে ধরো একটি অক্সিজেনের কণা আর একটি অক্সিজেনের কণা পরস্পরকে কি করছে, এখানে বাতাসে রয়েছে অক্সিজেনের কণা, পরস্পর কি করছে, আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করছে, এই আকর্ষণ করাটাকে বলা হচ্ছে সংশক্তি বল। এই বলটাকে বলা হচ্ছে সংশক্তি বল। তাহলে তোমাদের কোশ্চেন আসবে যে সংশক্তি বল কাকে বলে। নেক্সট যে কোশ্চেনটা আসছে যে একটি পদার্থের ভিন্নধর্মী অপর একটি পদার্থ সংস্পর্শে থাকলে স্পর্শতলের দুই পাশে দুটি পদার্থে দুটি ভিন্নধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এই দুটি অক্সিজেন কণা পরস্পরকে আকর্ষণ করছে নিউটনের সূত্র অনুযায়ী,
তাহলে সেটাকে আমরা সমশক্তি বল বলছি। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী তো প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, তাহলে আমাদের এখানে শুধু যে অক্সিজেনের কণা আছে তা তো না, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডও আছে, নাইট্রোজেনও আছে এবং অন্যান্য গ্যাসীয় পদার্থও আছে। তাহলে সেই পদার্থগুলো তো অক্সিজেনকে কি করছে বা পরস্পরের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে। ধরে নাও একটি অক্সিজেনের কণা এবং একটি কার্বন ডাই অক্সাইডের কণা পরস্পরকে যদি আকর্ষণ করে, তাহলে সেই আকর্ষণ, যেহেতু ওরা পরস্পর কি বিপরীত সমজাতীয় নয়, বিষমজাতীয়, সেই আকর্ষণ বলকে বলা হয় আসঞ্জন বল। তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে আসঞ্জন বল কাকে বলে। নেক্সট আসছে আমাদের সান্দ্রতা। দেখো সান্দ্রতা বিষয়টা ভালো করে বুঝবে। যেটা আসছে, ধরো একটি অনুভূমিক তলে, মানে একটি ভূমির সাথে সমান্তরাল ভাবে তরল প্রবাহিত হচ্ছে, খুব ফ্লোতে প্রবাহিত হচ্ছে। তো তরল যখন প্রবাহিত হয়, বা ধরো যখন বন্যা হয়, বা যখন নদী সমতল গতিতে যখন প্রবাহিত হয়, তখন নিম্ন গতিতে, তখন কি হয় যে যখন তরল প্রবাহিত হচ্ছে তার নিচ দিয়ে অনেক কঠিন পদার্থ সেই তরল যেদিকে প্রবাহিত হচ্ছে, জল যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকেই প্রবাহিত হতে থাকে। অর্থাৎ সেই পদার্থগুলো তাদের কে কতটা ভারী তার উপর বেস করে কে একটু উপরে, কে একটু নিচে, বিভিন্ন স্তরে প্রবাহিত হয়, তাই না? খুব ভারী যে পদার্থগুলো, খুব ভারী নুড়ি পাথর, সেগুলোকে একদম নিচের তলা থাকে। তার উপরে কত থাকে, তার থেকে একটু হালকা, তার উপরে তার থেকে একটু হালকা, একদম উপরের যে তল, অর্থাৎ তরলের যে উপরের তল, সেই তলে কিন্তু নুড়ি পাথর খুব কমই থাকে, মাটি থাকতে পারে, গুলে যায় যেটা, কিন্তু আদারওয়াইজ শুধুমাত্র তরলটাই থাকে। এবার হচ্ছে যেটা যে আমি একটু আগে বললাম যে দুটি বিষম জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলকে আমরা বলি আসঞ্জন বল। আচ্ছা, তাহলে এই যে দুটো বিপরীত জাতীয় পদার্থ, বিপরীত ধর্মী পদার্থ, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কঠিন, সেই কঠিনের চারপাশে বা কঠিন সংলগ্ন তরল পদার্থগুলো, কঠিন কি করছে, ওগুলোকে আকর্ষণ করছে। কঠিন যেহেতু ওগুলোকে আকর্ষণ করছে, ফলে আসঞ্জন বল ক্রিয়া করছে। আসঞ্জন বল ক্রিয়ার ফলে ওই তরলগুলো কি থাকে, শান্ত থাকে। তার উপরে যে তরলের তলটা থাকে, অর্থাৎ স্তরটা থাকে, সেই তরলের স্তর কিন্তু কঠিনের সংস্পর্শে নেই, সেখানে কিন্তু কোনো রকম আসঞ্জন বল ক্রিয়া করছে না। ফলে সেখানে তরলের স্রোত বিভিন্ন রকম হয়, কখনো বেশি কখনো কম, প্রধানত আস্তে আস্তে ধীরে ধীরে কি বাড়তে থাকে। এই যে প্রবাহ এটাকে বলা হয় স্তরিত প্রবাহ। সংশক্তি বলের জন্য কোনো প্রবাহমান তরলের দুই পাশের স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে তরল এদের আপেক্ষিক বেগ কমাতে চায়, অর্থাৎ ক্ষুদ্রতর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায় এবং মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। অর্থাৎ তরলের এই ধর্মকে সান্দ্রতা বলে। সান্দ্রতা কাকে বলে? দেখো এখান থেকে সান্দ্রতার ধারণা আসছে, স্তরিত প্রবাহটা বুঝতে পারলে। নেক্সট আসছে দেখো যে সংশক্তি বলের জন্য, এবার দেখো যে উপরের তরলের স্তর কিন্তু ওই কঠিনের সংস্পর্শে নেই, অর্থাৎ আসঞ্জন বল কিন্তু ক্রিয়াশীল নয়, কিন্তু উপরের স্তরের তরল কিন্তু কঠিনের চারপাশে যে তরল আছে তার সংস্পর্শে রয়েছে, অর্থাৎ তরলে আকর্ষণ বল ক্রিয়া করছে, অর্থাৎ এক্ষেত্রে সংশক্তি বল ক্রিয়া করছে। সংশক্তি বলের দরুন কি করবে, যে ওই যে পাথরের যে তরল, পাথরের চারিপাশে যে তরল রয়েছে সংস্পর্শে জল রয়েছে, সেই জলটা কি করবে, নিজেদের বেগ যেহেতু কম, আকর্ষণের দরুন উপরের তরলের বেগকেও কি করতে চাইবে, কমাতে চাইবে। এই যে কমাতে চাইবে, এই যে বল প্রয়োগ করবে কমানোর জন্য, অর্থাৎ যে মন্থর গতি সম্পন্ন স্তর দ্রুত গতি সম্পন্ন স্তরের বেগকে কি করবে, কমাতে চাইবে। আবার উল্টিয়ে বলতে পারি, উল্টানো যেটা হয় যে উপরের স্তরের বেগ কি বেশি, উপরের স্তরের বেগ বেশি, নিচের স্তরের তরলের বেগ কম, ফলে কি হবে, উপরের স্তরও কি করবে, নিচের স্তরের তরলেকে আকর্ষণের মাধ্যমে
বেগটাকে বাড়াতে চাইবে, অর্থাৎ দ্রুততর স্তর কি দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ কি করতে চাইবে, বাড়াতে চাইবে। এই যে প্রসেস, এর জন্য যে পরস্পরের মধ্যে বল ক্রিয়াশীল হবে, এইটাকেই বলা হয় সান্দ্রতা। এই ধর্মটাকে বলা হয়, ওই বলটাকে বলা হয় সান্দ্র বল, আর ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির মধ্যে আপেক্ষিক বেগ কমাতে চায় তাকে সান্দ্র বল বলে, যেটা একটু বললাম যে সান্দ্র বল বলে। অর্থাৎ দুটি স্তরের মধ্যে যে বলটা ক্রিয়াশীল ওটাকে সান্দ্র বল বলে। তাহলে আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সান্দ্র বল কাকে বলে আর সান্দ্রতা কাকে বলে। অভ্যন্তরীণ আচ্ছা, এই যে দুটি কঠিন তরলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বলের সঙ্গে এই সান্দ্র বলের অনেক সাদৃশ্য আছে, এই কারণে একে অভ্যন্তরীণ ঘর্ষণ বলও বলা হয়। ঘর্ষণ বলের মতোই স্থির তরলের মধ্যে সান্দ্রতা বল কাজ করে। ঘর্ষণ বলও ঠিক একই টাইপের, যেরকম আমরা পড়েছিলাম ঘর্ষণ কি, একটি বস্তুর উপর দিয়ে যদি একটি তরল প্রবাহিত হয় তাহলে বস্তুটি যেহেতু স্থির, তরলটি কি করবে, ওকে থামাতে চাইবে, অর্থাৎ বিপরীত দিকে একটি বল প্রয়োগ করবে, সেটাকে আমরা বলি ঘর্ষণ বল। আর সান্দ্র বলও ঠিক একই রকম, যে দুটি তরলের মধ্যে বিষয়টি ঘটছে। তাহলে আমার এখান থেকে প্রশ্ন আসবে যে সান্দ্র বল কাকে বলে আর কি সান্দ্রতা কাকে বলে। দেখো, সান্দ্র বলের সংজ্ঞা অবশ্যই পড়বে যে যে ধর্মের জন্য তরল তার কোনো গতিশীল তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয় এবং তাকে ওই তরলের সান্দ্র বল বলা হয়, তাকে ওই তরলের সান্দ্রতা বলা হয় যে ধর্মের জন্য। আর কোন তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকলে যে অভ্যন্তরীণ বল ওই গতিকে বাধা দেয় তাকে সান্দ্রতা বলা হয়। তরলের প্রকৃতির কি কি বিষয়ের উপর নির্ভর করে, অবভিয়াসলি তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। যে এটা প্রশ্নটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যে সান্দ্র বল বা সান্দ্রতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। কি তরলের প্রকৃতির উপর, দুটি স্তরের স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর, আর কি প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হারের উপর। কি প্রবাহের লম্ব দিকে, অর্থাৎ প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হারের উপর, বেগ কিভাবে পরিবর্তিত হচ্ছে তার উপর। বেগ যদি বেড়ে যায় তাহলে সান্দ্র বলের পরিমাণও কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ দ্রুততর তরল কি করবে, অতিরিক্ত পরিমাণে আকর্ষণ করবে মন্থর তরলকে টেনে আনার জন্য, বা মন্থর তরল কি করবে, প্রচন্ড পরিমাণে বল প্রয়োগ করবে যে দ্রুততর তরলকে বেগ কমানোর জন্য। আমার এখানে যেটা প্রশ্ন আসবে যে সান্দ্র বল কাকে বলে, সান্দ্রতা কাকে বলে, সান্দ্রতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা যে সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে। যে তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলির সংশক্তি বলের জন্য সান্দ্রতার উদ্ভব হয়, আর ঘর্ষণ বল মেইনলি শুধুমাত্র কি কোনো তরল গ্যাসীয় ব্যাপার নেই, তরল গ্যাসীয় কঠিন তিনটি পদার্থের মধ্যেই ঘটতে পারে। তরল তলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভর করে, আর কি তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ কিন্তু নির্ভর করে না। দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব প্রতিক্রিয়ার উপর সান্দ্রতা নির্ভর করে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া কি সমানুপাতিক হয়। নেক্সট হচ্ছে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতাঙ্ক কাকে বলে? সান্দ্রতাঙ্ককে আমরা ইটা অক্ষর দিয়ে প্রকাশ করি। ইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সাইন, যেটা হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, ইটা অক্ষর দ্বারা আমরা প্রকাশ করি। দেখো বলছে যে একক দূরত্বে অবস্থিত দুটি তরলের স্তরের বেগের পার্থক্য একক হলে স্তর দুটির মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল গতির বিরুদ্ধের বলকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বলা হয়। বলছে যে একক দূরত্বে অবস্থিত দুটি তরলের স্তরের বেগের পার্থক্যের একক হলে বেগের পার্থক্যটা একক হলে তাহলে তরল দুটির মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্রিয়াশীল গতির বিরুদ্ধে বল কাজ করে। অর্থাৎ ধরে নাও যে একটি
তরল এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে এবং তার একক দূরত্বে অবস্থিত, ধরো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে, আমি ধরে নিলাম এল সেমি, আমি সবকিছু সিজিএস দেখাচ্ছি, এল সেমি, এবং এর গতিবেগ ধরে নাও ভি, ঠিক আছে, গতিবেগটা ধরে নাও ভি, ভি গতিবেগে প্রবাহিত হচ্ছে ভি সেমি পার সেকেন্ড, ঠিক আছে। আর বলছে যে যদি এটা হয় তাহলে বলছে যে প্রতি একক ক্ষেত্রফলে, আচ্ছা প্রতি একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল ধরে নাও এ, ঠিক আছে। এখানে বলছে যে যে পরিমাণ বল কাজ করে, বলটা ধরে নাও ডাইন, এত পরিমাণ বল কাজ করছে, তাহলে আমি যদি এটা করি তাহলে আমি এখানে a মানে লিখতে পারি কি l, যেহেতু সেমি তাহলে আমি এখানে লিখতে পারি l স্কয়ার, ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে আমি আয়তন গতিবেগ কি l বাই s, তাই তো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ডাইন আচ্ছা বল, তো বলকে আমি f দিয়ে প্রকাশ করছি, f is l স্কয়ার, f is l স্কয়ার, এটা হচ্ছে সান্দ্রতার সূত্র। তাহলে সান্দ্রতার এখান থেকে আমি একক পাই, কি এককগুলো কি, যে ডাইনস সেকেন্ড সেমি স্কয়ার বা নিউটন সেকেন্ড মিটার মিটার টু দি পাওয়ার -2, আছে এখানে -2 হবে একক ক্ষেত্রফলে, তাহলে বাই ছিল, অর্থাৎ এটা বাইতে ছিল, তাই কেন হচ্ছে বুঝতে পারছো, যে f বাই বেগ l বাই s l স্কয়ার, একটা l কাটলো, ফলে এটা আসছে s টা উপরে চলে যাচ্ছে বাই l স্কয়ার, এটা আসছে, ঠিক আছে। তো এটা l স্কয়ারটা যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হবে, f s l টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে কোশ্চেন আসবে যে সান্দ্রতাঙ্ক কাকে বলে, সান্দ্রতাঙ্কের সিজিএস ও এসআই একক লেখো, ঠিক আছে। নেক্সট আসছে যে ধারারেখ প্রবাহ কাকে বলে, কোন প্রবাহীর প্রবাহ কালে প্রবাহীর যে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহের কণার গতিবেগের মান এবং দিক সময়ের সঙ্গে পরিবর্তিত না হলে প্রবাহীর প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে। দেখো কোন প্রবাহীর প্রবাহ কালে যদি প্রবাহীটা একদম সোজা ভাবে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে এর গতিবেগের দিক কোথায় হচ্ছে, এদিকেই হচ্ছে, তাই তো। কিন্তু যদি এভাবে প্রবাহীটা পড়ে, যদি ধরো এভাবে পড়ছে জল, তাহলে এক্ষেত্রে কি প্রবাহীর গতিবেগ কি একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এভাবে কাজ করছে। কিন্তু আমাকে বলছে কি শান্ত প্রবাহের ক্ষেত্রে যদি প্রবাহীর গতিবেগের মান ও দিক সময়ের সঙ্গে কোনো রকম যদি পরিবর্তিত না হয় সেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, ঠিক আছে। তাহলে আমি নেক্সট কোশ্চেন আসবে যে শান্ত প্রবাহ কাকে বলে। নেক্সট ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য, ধারারেখ সরল বা বক্র হতে পারে, যেমন ভাবেই হতে পারে, বাট সময়ের সঙ্গে কোনো রকম যেন পরিবর্তিত না হয়, যে এখান থেকে এখানে যেন সময়ের সঙ্গে ওর গতিবেগের কোনো পরিবর্তন, মান দিকের কোনো পরিবর্তন না হয়। প্রবাহ নলের ধারারেখ প্রবাহগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে সেখানে প্রবাহীর বেগ বৃদ্ধি পায় ও রেখার ঘনত্ব কম হলে কি প্রবাহীর হ্রাস পায়। দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করে না, দুটি ধারারেখ পরস্পরকে কখনোই ছেদ করবে না। ধারারেখ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে প্রবাহীর কণার দিক নির্দেশ করে। অঙ্কিত স্পর্শক অর্থাৎ যেটা দেখালাম যে অঙ্কিত বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ওর বেগের দিক নির্দেশ করবে। নেক্সট আসছে অশান্ত প্রবাহ, একটু বললাম শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, এবার আসছে অশান্ত প্রবাহ কাকে বলে। সময়ের সঙ্গে যদি যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগের মান এবং দিক কি হয় এলোমেলো ভাবে হয়, কখনো এভাবে পড়ছে, কখনো এভাবে পড়ছে, কখনো এভাবে পড়ছে, এই যে বিভিন্ন ভাবে জল যদি পড়ে তাহলে সেই পজিশনটাকে বলা হয় যে কি অশান্ত প্রবাহ, ঠিক আছে।
যেটা হয় যে কল থেকে যদি আমি জোরে করে কল ছাড়ি তাহলে যেভাবে পড়ে জলটা, ও জলের যে পড়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, সেই জিনিসটাকে বলা হয় অশান্ত প্রবাহ। তাহলে বুঝতে পারলে অশান্ত প্রবাহ কাকে বলে। প্রশ্ন আসবে এখান থেকে কি ধারারেখ প্রবাহ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য অ্যান্ড অশান্ত প্রবাহ কাকে বলে। সো এই পর্যন্ত আমি করিয়ে দিলাম আজকে ধারারেখ অশান্ত প্রবাহ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি বাদবাকি কোশ্চেন পড়াবো। সো আমার ভিডিওগুলি সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।